নতুন সরকার ১০০ দিন কমপ্লিট করলো। আমরা রয়েছি সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের কাছে, যাতে ১০০ দিনের তার কি কি প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন বা কি বাকি রয়ে গেল। দেবাশিস দা, হিন্দুস্তান ইন্সপায়ারে স্বাগত। ধন্যবাদ। গভর্নমেন্ট ১০০ দিন কমপ্লিট করলো। দুটো তিনটে জিনিস আছে। এক, আই এম অলসো পার্ট অফ দ্য গভর্নমেন্ট। ২৯৪টা বিধানসভার মধ্যে একটা বিধানসভা আমার আন্ডারেও পড়ে। সেখানে আমার কাছে যা যা ডেটা রেডি করে দিতে বলা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের জন্য বা আমাদের ইয়ের জন্য, আপনার আয়ুষ্মান ভারতের জন্য, এবং অন্যান্য ওই প্রধানমন্ত্রীর আবাস যোজনারও সার্ভে চলছে। এই সমস্তগুলো আমি আমার মতো কমপ্লিট করে দিয়েছি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছি। কতগুলো ক্রাইটেরিয়া আছে, সবাই তো পাওয়ার যোগ্য না। যার ধরুন তিনতলা বাড়ি রয়েছে, অনেকে কি করছে, রান্নাঘরটাকেও ওরা ঘর হিসাবে দেখিয়ে ফর্ম ফিল আপ করেছে, বা এমন এমন ছোট ছোট ক্রাইটেরিয়া আছে যার জন্য সেই জিনিসটা যখনই আপনি আপলোড করতে যাবেন ওটা রিজেক্টেড হয়েছে। তো সেই জায়গাগুলোকে কি করে আবার রেকটিফাই করে আহ, তাদেরকে পাওয়ানো সম্ভব, সেই প্রক্রিয়াটা চলছে। আর যেগুলো পাওয়ার যোগ্য না, অনেকে দেখাচ্ছে তিনতলা বাড়ি রয়েছে বা একই ঘরে একাধিক ব্যক্তি সেই সুবিধা পেয়ে বসে আছেন। তো সেগুলো নিয়ে বিভিন্নভাবে স্টাডি করে যেটা করা উচিত সেটা করা হচ্ছে। আর আর অন্যদিকে যেটা সবচেয়ে খারাপ অবস্থা, বেহাল ছিল হচ্ছে রাস্তাঘাট, পানীয় জল, গার্বেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম। এগুলো কিছু কিছু যেটা করা সম্ভব হয়েছে ১০০ দিনের মধ্যে, যেগুলো খুব খারাপ রাস্তা সেগুলো প্যাচ রিপেয়ার করানো সম্ভব হয়েছে ১০০ দিনের মধ্যে। আমরা ৩টে স্টাডি করে অলরেডি গভর্নমেন্টের কাছে রিপোর্ট পাঠিয়েছি। সেটা হচ্ছে, এক, গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যতগুলো রাস্তা আছে, যতগুলো ড্রেনেজ করা দরকার, এবং সব থেকে বড় কথা, গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা এলাকায় আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এসে সার্ভে করে গেছে। কাজ শুরু করার আগে পুরো একদিক থেকে ওদিক থেকে চ্যানেলগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে, সেখানে অবৈধ দোকানপাট, ঘরবাড়ি কিছু কিছু হয়ে গেছে। সেটাকে যাতে ক্লিন করে পুজোর পরেই কাজ শুরু করতে পারে, করে বিদ্যাধরী নদীতে চ্যানেল রাইজ করে ওটাকে পাঠিয়ে দিতে পারে, যে নোংরা জল যেটা ঢোকে। আর ২ নম্বর হচ্ছে প্লাস্টিক বা এই সমস্ত ইয়ে খালগুলো বন্ধ হয়ে গেছে। আর এদিকে শহর থেকে বার করে বনহুগলি পঞ্চায়েতের ওখান দিয়ে 1-2 ওদিক দিয়ে ওই টলি নালার সাথে যোগাযোগ স্থাপন করা। এই দুটো জিনিস হয়ে গেছে। যদিও কাজটা এখনো মানে অল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর ইজ কমপ্লিট, এবার কাজটা করলেই পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে। ২ নম্বর হচ্ছে যে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে যতগুলো রাস্তাঘাট পঞ্চায়েত, যেটা বললাম এরিয়াতে, বা জল বা গার্বেজ সিস্টেম, সেরকম ভাবে মিউনিসিপ্যালিটিও সার্ভে হয়েছে, এবং মিউনিসিপ্যালিটিতে অলরেডি ওরা অ্যাসেসমেন্ট করে বাজেট পাঠাচ্ছে। পুরসভার পরে, সরি, আমাদের এই পুজোর পরে এই কাজগুলো শুরু হবে। আর সব থেকে যেটা হওয়া দরকার, যে প্রচুর মানে কাউন্সিলররা বা পঞ্চায়েতের মেম্বাররা সবাই নিরুদ্দেশ রয়েছে, সমস্ত ইনঅ্যাক্টিভ রয়েছে। তাদের সমস্ত যত সার্টিফিকেট সাধারণ মানুষের জন্য ইস্যু করা সম্ভব, আমার তরফ থেকে প্রত্যেক দিন অন্তত অ্যাভারেজে ১০০, ১৫০, ২০০ করে সার্টিফিকেট বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজনে যেগুলো কাজে লাগে সেগুলো আমাকে ইস্যু করতে হচ্ছে। ওই ড্রাগস, গাঁজা বা সাট্টা, এগুলো 100% হয়তো সম্ভব হয়নি, 80% কিন্তু আমরা এটা শেষ করতে পেরেছি। আর রাস্তাঘাট যেগুলো থমকে ছিল, যে যে কাজগুলো, সেগুলো অলরেডি শুরু হয়েছে। পুজোর আগে হচ্ছে বলে হয়তো একটু সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, বাট কোনো না কোনো সময় করতেই হবে, নাহলে এই কাজ শেষ করা যাবে না। আর লাস্টলি যেটা আমরা করেছি, অনেকগুলো প্রকল্প সরকারকে জমা দিয়েছি, যেখান থেকে জেনারেশন অফ এমপ্লয়মেন্ট এটা সম্ভব। ২৯ তারিখ থেকে আমরা ওই জব ফেয়ার চালু করছি। আমাদের ইচ্ছা আছে এরপরে লোন ফেয়ারও চালু করা। বিভিন্ন ব্যাংক সেখানে পার্টিসিপেট করবে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানুষের যাতে এই অসুবিধাগুলো না থাকে। আর মা ক্যান্টিন চালু হয়েছে। পঞ্চায়েত এরিয়ায় যে পুরনো ফান্ড পড়েছিল জেলা পরিষদে, আনইউটিলাইজড ফান্ড, আমাদের এই পুরো যে সোনারপুর ব্লকের যে যে আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে, সোনারপুর উত্তরের আন্ডারে প্রায় ৩,২৬,০০,০০০ টাকা বিভিন্ন খাতে স্যাংশন হয়েছে, প্লাস
অন্য একটা ফান্ডও পঞ্চায়েতের সেটা স্যাংশন হয়েছে, সেই টাকাগুলো দিয়ে অলরেডি কাজ খুব শিগগিরই শুরু হবে, তার জন্য প্রসিডিউর কমপ্লিট হয়ে গেছে। 100 দিনের মধ্যে বিধায়ক দেবাশিস ধরকে আপনি কত নাম্বার দেবেন 100-তে? এগুলো খুব মানে রিলেটিভ কথাবার্তা। দেখুন, 100 দিনের মধ্যে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে যে কাজটা করেছি সেটাতে প্রচুর আমার পরিশ্রম হয়েছে। আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন ইনভেস্টরের সাথে কথা বলেছি, কারণ আমার লক্ষ্য হচ্ছে সরকার যেটা করবে সেগুলো তো করবে, তার জন্য আমাকে প্রশাসনিক মিটিং এ যেতে হয়। মানে সিএম সাহেব মানে মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন বা ডিএম থাকেন, কোনো মিটিং এ বিভিন্ন মিনিস্টাররা থাকেন, প্রত্যেকে তার ডিপার্টমেন্টের মিটিং কল করেন এবং সেই কাজগুলো করে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও যদি এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এমএসএমই এবং এসএমই তে বিভিন্ন প্রকল্প না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এমপ্লয়মেন্ট জেনারেশন সেভাবে হবে না। সেই কাজগুলো আমি করছি, কিন্তু 100% কেউ কোনোদিন করতে পারে না। কেউ যদি বলে আমি 80%, 90%, 100% কাজ করে দিয়েছি, ওটা ইয়ে নয়। মানে এই রিপোর্ট কার্ডটা আমার মনে হয় মানে আফটার 4th ইয়ার, যখন পরের বার ইলেকশন আসার মানে দরজায় পৌঁছবো, কারণ এটা খুবই মানে একদম ইনিশিয়াল স্টেজে আছে। আমি যে কাজগুলো শুরু করেছি সেগুলো আমাকে এবার এক্সিকিউশন করতে হবে। দিকে দিকে একটা বিক্ষোভ চলছে অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা যেটা, সেটা এবং আয়ুষ্মান ভারত নিয়ে মানুষ খুবই বিভ্রান্ত। আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যেটা চালু হতে চলেছে আমাদের রাজ্যে, এটা নিয়ে মানুষ খুব বিভ্রান্ত হচ্ছে। যখন কোনো একটা ট্রান্সফরমেশন হয়, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আমরা যখন যাই ফর এ বেটারমেন্ট, দুটো জিনিস হয়, তার একটা ইভ্যালুয়েশন হয়। সেক্ষেত্রে যারা এতদিন সত্যিকারে পাওয়ার যোগ্য ছিলেন না, তারা অনেক নাম সেখানে ছিল, সেগুলো সরকার বাধ্য হয়েছে সেগুলো বাদ দিতে। কারণ সামাজিক সুরক্ষা তাদের জন্যই দেওয়া হয় যারা সামাজিকভাবে মানে দুর্বল, পিছিয়ে পড়া মানুষ, এবং যাদের অর্থনৈতিকভাবেও যারা পেতে মানে পারেন, কিন্তু তার বদলে অনেক পুরুষের নাম ঢুকে গেছে, যারা পেতে পারেন না তাদের নাম ঢুকে গেছে, সেগুলো একটা দিক। অনেক মানুষ না বুঝে অনেক সময় তাদের, এটা তো ঠিকই যে হয়তো একটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে জটিলতা থাকার কারণে সেগুলো ক্যান্সেল হয়েছে, সেগুলোকে ঠিক করা হচ্ছে, একটু সময় দিতে হবে। আর 2 নম্বর কথা, একটা স্কিম থেকে একটা স্কিমে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে যত পরিবার আয়ুষ্মান ভারত পেয়েছেন, বাকিদেরও মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কমিট করেছেন যে তাদেরকে নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার যোজনার মধ্যে। তো ফলে প্রত্যেকে সুবিধা পাবেন। মানে একটাতে না হলে এই যে গেল গেল রব তুলে লেফট হ্যান্ড যারা পুরনো তৃণমূলী রয়েছে, তারা যে এই বিভ্রান্তিটা সমাজে ছড়াচ্ছে, আই থিঙ্ক দিস ইজ নট এ ফেয়ার ওয়ান। আগে সরকার কি কাজ করেছে আর এই সরকারের 100 দিনের মধ্যে কি কাজ হয়েছে তার তুল্যমূল্য যদি বিচার করেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা অসাধারণ কাজ করেছেন, এবং তাকে সময় দিতে হবে। সরকারি অফিসে এখনো প্রচুর লোকজন রয়ে গেছে যারা লেফট বা পুরনো গভর্নমেন্টের সাথে যুক্ত আছেন, তাদেরকে তো একদিনে চেঞ্জ করা সম্ভব না, তাহলে পুরো সিস্টেমকে বসিয়ে দিতে হবে। এটা হয় না, মানে সিস্টেমে আবার রিজেনারেট করতে যে সময়টা লাগে, একটু কষ্ট হলেও আপনারা ধৈর্য ধরুন, সরকার আপনাদের সাথে আছে। সিস্টেমটাকে রান করানোর জন্য একটু সময় দিতে হবে গভর্নমেন্টকে। কোন রকম ভাবে আপনারা হতাশ হবেন না, আপনি পাওয়ার যোগ্য হলে অতি অবশ্যই সরকার দেবে, আর এটা কন্টিনিউয়াস প্রসেস। এতদিন পাওয়ার যোগ্য ছিলেন পাননি, তাদের দিকটা দেখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরনো যারা পাওয়ার যোগ্য তাদের দিকটাও ফুললি এনশিওর করা, সেই ট্রান্সফরমেশন, এটা অবধি আমাদের অপেক্ষা করতে হয়। নজর দিয়েছি আমাদের স্পোর্টস ইউনিভার্সিটি যদি করা যায়, কারণ একটা বিনিয়োগের প্রকল্প এসছে, 1000 একর ল্যান্ড লাগবে সেখানে। অবভিয়াসলি 1000 একর সরকারি ভাবে পাওয়াটা খুব কঠিন, যদি সরকার সেটা অধিগ্রহণ করে তুলে দেয়, তাহলে আমাদের স্পোর্টস ইউনিভার্সিটি বানালে উইল গেট অল টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার এন্ড ফেসিলিটিস। এত বড় ব্যাপারটা হবে, সেখানে পুরো আধুনিক মানের সমস্ত রকম মেজর খেলাগুলোর জন্য সেখানে ব্যবস্থা থাকবে, এবং ইনডোর ফেসিলিটিস করে, রেসিডেন্সিয়াল ফেসিলিটিস করে সেখান থেকে কিন্তু একদম চাইল্ডহুড থেকে একটা খেলোয়াড়কে তৈরি করা হবে। আমার কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি ওদিকে, কারণ আমি চাই যে আগামী 10 বছর পরে অ্যাটলিস্ট ফুটবল বা অন্যান্য যে খেলা, যেমন হকিটা
গভর্নমেন্ট নজর দিয়েছিল বলে একটা ভালো জায়গায় উঠে এসছে। ক্রিকেটে আমরা একদম টপে আছি। তো সেরকমই ফুটবলটা ভীষণ পিছিয়ে আছে। মানে লিওনাল মেসি দেখার পরে বা জামাল দেখার পরে সত্যি আমাদের নিজেদের সেই স্ট্যান্ডার্ডে কাছাকাছি না যতক্ষণ নিয়ে যেতে পারবো, ওই ওয়ার্ল্ড কাপের আশা দুরাশা থেকে যাবে। মানে আমি মানে সেটা বললাম, আমি অনেক বেশি স্ট্যান্ডার্ড কে আপলিফট করার জন্য, তার জন্য কি করতে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা মানে মনে হয় করা ভালো। আমি ইনভেস্টমেন্ট বা ওই ইয়েকে এনে দিতে পারি, আমার কাছে সেই সুযোগটা আছে। আমি গভর্নমেন্টের সঙ্গে প্রপোজাল দেবো। স্পোর্টস ভার্সিটি অতি অবশ্যই দরকার আগামী দিনে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করলে ওই এমনিতে আমাদের মাঠ নেই, আর মাঠগুলোর অবস্থা খুবই খারাপ। ওই মাঠে মানে বিশ্বমানের ফুটবলার তৈরি করাটা সম্ভব নয়।